প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের আজকের সরাসরি আয়োজনে। আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা, পিএলআইডি। এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ। তিনি নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আসলে কোমর ব্যথার যে কারণগুলো, সাধারণত কি কি কারণে এই কোমর ব্যথা হয়ে থাকে? কোমর ব্যথার অনেক কারণ। এর মধ্যে একটা হলো যে মেকানিক্যাল পেন। আমাদের যে কোমর, আমরা যার উপরে বসি এগুলো মাংসপেশির উপর বসে আর হাড়ের উপর বসে, সেগুলো যদি মাসকুলোস্কেলেটালে যদি কোনো স্ট্রেইন পড়ে বা প্রেশার হয়, তখন মাসলগুলো অ্যাবনর্মাল কন্ট্রাকশন হয় পশ্চারের জন্য বা বিভিন্ন পজিশনের জন্য। সেটা হলো এক নম্বর কারণ। তাছাড়া ফেসেট জয়েন্ট আছে, তারপরে স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে, এখানে যদি প্রদাহ হয় সেখানে কোমর ব্যথা হবে। আর আরেকটা কমনেস্ট কারণ যেটা আমরা অপারেশন করে থাকি, পিএলআইডি, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাছাড়া আরও আছে স্পন্ডাইলোলিস্থেসিস। যারা বয়স্ক মানুষ তাদের কোনো ট্রমার কারণে অস্টিওপোরোসিস, মানে বোন যদি ক্ষয় হয় তখন মাইক্রোফ্র্যাকচার হয়, সে কারণেও কোমর ব্যথা হতে পারে। টিবিতে হতে পারে, অনেক সময় ক্যান্সার হয় মেরুদণ্ডের লোয়ার পার্টে, সেখানেও কোমর ব্যথা। আমরা দেখি যে আমাদের দেশে যে সিনিয়র সিটিজেন আছে, তারা মহিলাদের ক্ষেত্রেও আমরা দেখি বা পুরুষদের ক্ষেত্রেও আমরা দেখি, তাদের সবাই কোমর ব্যথায় ভুগে থাকেন, কোমর ব্যথা হাঁটু ব্যথা থাকেই। আসলে তাদের ক্ষেত্রে কি কারণ বলে আপনারা মনে করেন? যে হাড় ক্ষয়, আমাদের একটা ধারণা আছে যে হাড় ক্ষয়, ক্যালসিয়ামের অভাব, এই জিনিসগুলো আমরা বলে থাকি। আসলে কি কারণেই তাদের হয় সিনিয়র সিটিজেনদের জন্য? এগুলো অবশ্যই বয়স্ক মানুষের সবই ক্ষয় হয়, হাড়েরও ক্ষয় হয়। আবার দুইটা হাড়ের মাঝখানে একটা জিনিস আছে, নরম জেলির মতো জিনিস, সেইটা আমাদের মেরুদণ্ড 33টা হাড় নিয়ে গঠিত। প্রত্যেকটা হাড়কে বলে কশেরুকা। দুইটা হাড়ের মাঝখানে একটা জেলির মতো জিনিস আছে, সেইটাকে বলে ডিস্ক। সেই ডিস্কেরও ক্ষয় হয়। ডিস্কের আবার দুইটা অংশ, বাইরের যে কাভার, শক্ত কাভার আছে, সেটাকে বলে অ্যানোলাস ফাইব্রোসাস, আর ভিতরে একটা জেলির মতো অংশ আছে, সেটাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। ওই যে ডিস্কের যে ক্ষয় হয়, ইউজুয়ালি বয়স্ক মানুষের এই ডিস্কের পানিটা শুকিয়ে যায়, এটাকে বলে ডিজেনারেশন। কোনো কারণে যদি তার স্ট্রেস বা স্ট্রেইন পড়ে, হয়তোবা হেভি একটা জিনিস তুললো বা 5 কেজি চালের বা পানির একটা কলস তুললো, তাহলে তার ওইটা ছিঁড়ে যায়, অ্যানোলাস ফাইব্রোসাসটা ছিঁড়ে গিয়ে নিউক্লিয়াস পালপোসাসটা বেরিয়ে এসে পাশেই সায়াটিক নার্ভের রুট থাকে, ওখানে প্রেশার দেয়। তার মানে এটা আসলে সায়াটিক নার্ভ রুটকে কম্প্রেস করার জন্য, তাদের বয়সজনিত কারণে ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হয়ে থাকে। আপনি বলছিলেন পিএলআইডি কথা, আসলে পিএলআইডি কি? এই জিনিসটাকে আমরা বলি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্কটা প্রলাপস হয়ে পাশে নার্ভ রুটে চাপ দেয়, সায়াটিক নার্ভ, এটাকে পিএলআইডি বলা হয়। সাধারণত পিএলআইডি কি কারণে হয়ে থাকে? পিএলআইডির অনেক কারণ। এক নম্বর কাজ যে ডিজেনারেশন, তো আমরা বললাম। প্রত্যেক মানুষের মানে একটা সেলের যেমন সাইকেল আছে, তার জন্ম হবে, এরপরে তার গ্রোথ হবে। যেমন যৌবনকালে মানুষের সুন্দর চেহারা, তারপর বয়স হলে ডিজেনারেশন বা ক্ষয় হবে প্রত্যেকটা সেলেরই। সেরকম ডিস্কেরও ক্ষয় হয়। ক্ষয় হয়ে ওই যে ডিস্কটা বের হয়ে আসে, ছিঁড়ে যায় নিউক্লিয়াস অ্যানোলাস ফাইব্রোসাস, তখন ভিতরে জেলির যে অংশটা সেটা বের হয়ে তার জায়গাতে বের হয়ে পাশে নার্ভ রুটকে চাপ দেয়। কোনো কারণে যদি একটা মানুষ কোনো হেভি ওয়েট তুলে নুয়া, তখন তার ডিস্ক প্রলাপস হতে পারে। ইভেন এক বদনা পানি তুললেও হতে পারে। সেই জন্য যারা বয়স্ক মানুষ বা যাদের জেনেটিক্যাল কজও হয়, জন্মগতভাবে দুর্বল মেরুদণ্ড, তার হতে পারে, তারা একটু বসে একটা জিনিস তুলবে, মেরুদণ্ড সোজা করে কোনো একটা ওয়েট তুলতে হবে। মানে মেরুদণ্ড নুয়া কাজ করলে এটা অ্যাবনর্মাল। আমরা একটু প্রায় দেখি যে অনেক সময় উনি গোসল করছেন, মগ দিয়ে পানি উঠাচ্ছেন, তারপরে তার ব্যথাটা শুরু হয়ে গেল। আমাদের ভাষায় বা গ্রামের ভাষায় টাস বলা হয়, যে টাস লাগে। কেউ কেউ বলে সায়াটিকা বাত বলে। আসলে এই জিনিসটা পিএলআইডি, আপনি যেটা বলছেন এটা পিএলআইডি। অবশ্যই। আমাদের ডিস্কের কাজ কি? ডিস্কটা, আমরা তো অনেকগুলি হাড় নিয়ে মেরুদণ্ড, আমরা দাঁড়িয়ে আছি মেরুদণ্ডের উপরে, তো মেরুদণ্ডের উপরে যে দাঁড়িয়ে আছি সেটা ডিস্ক। আমরা অনেক সময় লাভ দেয়, অনেকে হেভি ওয়েট ক্যারি করে, তো ওটা একটা শক অ্যাবজার্ভার হিসেবে কাজ করে। মানে যে আঘাতটা, এটা একটা শক অ্যাবজার্ভার হিসেবে কাজ করে, ফ্লেক্সিবল করে মানুষকে, মেরুদণ্ডকে। নাহলে তো রডের মতো, মূর্তির মতো দাঁড়ায় থাকতে হতো। শক অ্যাবজার্ভার এবং ফ্লেক্সিবল করে, যার ফলে আমাদের যে কোনো কাজ আমরা ইজিলি করতে পারি।
মানে একটা মানে আমাদের গাড়িতে যেমন শক অ্যাবজর্বার থাকে, ঝাঁকি লাগলে আমাদের হ্যাঁ, লাগছে না, ঠিক সেটাই। এরকম তার যেন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, সেই জন্যই এই ডিস্কটা। আমরা পিএলআইডি, আমাদের একটা ধারণা আছে যে পিএলআইডি হুলি অপারেশন, আমরা অপারেশনকে ভয় পাই, পিএলআইডি অপারেশন করতে চাই না, এবং আপনারা বলে থাকেন যে আর্লি ডায়াগনোসিস করলে কোনো অপারেশন প্রয়োজন নাই। তারপর আর্লি ডায়াগনোসিস করতে গেলে আমাদের আসলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমাদের পিএলআইডি হয়েছে? আসলে আর্লি ডায়াগনোস করার জন্য প্রথমে রুগী নিয়ে আসবে কোমর ব্যথা। কোমর ব্যথা আবার এটা রেডিয়েশন হবে। রেডিয়েশন মানে সায়াটিক নার্ভ বরাবর। সায়াটিক নার্ভটা আমাদের কোমরের পিছন দিয়ে, আমাদের নিতম্বের পিছন দিয়া, থাইয়ের পিছন দিয়া, লেগের পিছন দিয়ে আঙুলে যায়। 5টা আঙুলে যেতে পারে। ইউজুয়ালি L4-5 রুটে যদি কম্প্রেশন হয় তাহলে বুড়ো আঙুলে যাবে পায়ে, আর L5-S1 যদি কম্প্রেশন হয় তাহলে ছোটো আঙুলে যাবে, লিটল ফিঙ্গার। তো এরকম যদি পেইন হয় এবং কাশি দিলে নুইলে যদি বাড়ে এবং স্ট্রেনিংয়ে বাড়ে এবং হেভি কোনো একটা ওয়েট নুয়ে তা তুললে পারে বা নুইলে যদি পারে, তাহলে এটা অবশ্যই ক্লিনিক্যালি এটা আমরা বলবো যে পিএলআইডি বা পিএলআইডি হয়ে সায়াটিকা হয়েছে, সায়াটিক নার্ভের পেইন হয়েছে। তো এই পেইনের ধরনটা আপনি বলছেন যে কোমরে ব্যথাটা হবে এবং একটা পায়ের নিচের দিকে রুট বরাবর এটা চলে যাবে। তো এই পিএলআইডির লক্ষণ যদি এরকম হয়ে থাকে, আমরা তো কোনো কোনো ক্ষেত্রে দেখি তার পা দুর্বল হয়ে গেছে, কেউ কেউ এসে বলে যে তার প্যারালাইসিস হয়ে গেছে একটা পা। আসলে এইটা কি পিএলআইডির কোনো লক্ষণের মধ্যে পড়ে কিনা বা সিভিয়ারিটির মধ্যে পড়ে কিনা? এটা অবশ্যই সিভিয়ার স্টেজ, কারণ কন্টিনিউয়াস যদি আপনার নার্ভ রুটে আরেকটা জিনিস চাপে ধরে থাকে, তাহলে নার্ভ রুটের তো সব শরীরের সব টিস্যুরই রক্ত সঞ্চালন আছে, আমাদের আঙ্গুলের আছে, আমাদের হেয়ার ফলিকুলের গোড়ায় আছে, নিউট্রিশন পায়, হেয়ার গ্রোথ হয়, সব কিছুরই রক্ত সঞ্চালনের মাধ্যমে আমরা আমাদের শরীরের সবগুলি টিস্যু বা সেলগুলি খাবার পায় এবং ওয়েস্ট প্রোডাক্টগুলি বের করে দেয় রক্ত সঞ্চালনের মাধ্যমে। এভাবেই তার বেঁচে থাকে সে। কিন্তু ওই কন্টিনিউয়াস প্রেশারে ওই সায়াটিক নার্ভের রুটে রক্ত সঞ্চালন হ্যাম্পার হয় এবং সে তার নিউট্রিশন পায় না, অক্সিজেন পায় না, খাবার পায় না, যার ফলে আস্তে আস্তে তার ড্যামেজ হওয়া শুরু হয় এবং একসময় পুরো নার্ভটাই মরে যায়। তখনই সে হাঁটতে পারে না, ফুট ড্রপ বলি আমরা, পা তুলতে পারে না। এর সাথে সাথে সায়াটিক নার্ভ সাথে সাথে যদি এই ডিস্কটা হলো ল্যাটারালি যদি প্রেশার দেয়, তাহলে সায়াটিক নার্ভ এর বরাবর পেইন হবে। কিন্তু যদি মাঝখান দিয়ে পিছন দিকে চাপ দেয়, সেখানে একটা জায়গা বলি আমরা কডা ইকুইনা, মানে ঘোড়ার লেজের টাফ নার্ভ ফাইবার, সেখানে প্রেশার দিলে কডা ইকুইনা সিনড্রোম বলি, সেটা বাইল্যাটারাল পেইন হবে এবং অনেক দেরি হলে 2 পা বা যে কোনো পা একদম পড়ে যাবে, ফুট ড্রপ হবে। তাছাড়া ওই পায়খানা রাস্তার যার উপরে আমরা বসি সেই জায়গাতে পানি খরচ করলে সেটা পানির অনুভূতি, যে ঠান্ডা অনুভূতিটা বুঝতে পারবে না এবং প্রস্রাব পায়খানা আটকে যেতে পারে অথবা ঝরতে পারে, সেক্স পাওয়ার থাকবে না। তো এইসব লক্ষণ নিয়ে যদি আসে কোনো রুগী, এটা লেট কেস এবং এটা বলে কডাইকোনাস সিনড্রোম, যে এটা আর্লি সার্জারি না করলে উইদিন 24 আওয়ার এটা ডিকম্প্রেশন করতে হবে। তাহলে কি সেক্ষেত্রে আপনি কি বলছেন যে কডা ইকুইনাস সিনড্রোমটা পিএলআইডির একটা লেট স্টেজ বা একটা কমপ্লিকেশন, যদি দ্রুত তার চিকিৎসা না করা হয়, যদি সে অবহেলার শিকার হয় বা যদি ডক্টরের পরামর্শ না নেয়, তো সেক্ষেত্রে কডা ইকুইনাস, এবং সেটা বলছেন সিভিয়ার ফর্ম। আসলে আমরা যদি পিএলআইডি রোগ নির্ণয় করতে চাই, তাহলে আপনারা কী কী ইনভেস্টিগেশনের মাধ্যমে পিএলআইডি রোগটা নির্ণয় করেন? আসলে ইনভেস্টিগেশনের আগে আমরা হিস্ট্রি নিই, ক্লিনিক্যাল হিস্ট্রি, যে তার লক্ষণটা, ব্যথাটা কোন ধরনের। যেমন নাইট পেইন যদি হয়, ইউজুয়ালি পিএলআইডিতে নাইট পেইন হয় না, ইউজুয়ালি ক্যান্সার বা ফ্র্যাকচার হলে নাইট পেইন হয়। পিএলআইডির পেইন কিন্তু শুয়ে থাকলে কমে যায়, বসলে বাড়ে, হাঁটলে বাড়ে, নুইলে বাড়ে। তাহলে একটা হলো লক্ষণ, রোগীর কাছে আমরা হিস্ট্রিটা নিই, কেমন ব্যথাটা কোন সময় হয়, কী করলে বাড়ে। আর একটা হলো ক্লিনিক্যালি আমরা দেখি, একটা টেস্ট করি, ক্লিনিক্যাল টেস্ট, সেটা বলে SLR, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। এটা করলে 60 ডিগ্রি বা তার যদি কম হয়, তাহলে আমরা ধরে নিই এটা পিএলআইডি। আর আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কোমরের একটা এক্সরে করি, এক্সএলএস স্পাইন, লাম্বোসেক্টাল স্পাইন, এপিএন ল্যাটারাল ভিউ। অনেক সময় আমরা যদি লিস্থেসিস মনে করি, ডিসপ্লেসমেন্ট, তখন ফ্লেকশন এক্সটেনশন ভিউ করি। আর কনফার্মেটরি টেস্ট হলো এমআরআই অফ লাম্বোসেক্টাল স্পাইন। এমআরআই করলে আপনারা কি দেখেন? এমআরআইতে কি দেখে আপনারা বুঝেন যে তার আসলে ডিস্ক প্রলাপস হয়েছে? এমআরআই করলে আমরা বুঝতে পারি যে পাশেই তো নার্ভ রুট থাকে, নার্ভ রুট ডিস্কটা বের হয়ে গিয়ে নার্ভ রুটে চাপ দেয়, সেটা আমরা সেজিটাল এবং অ্যাক্সিয়াল প্লেনে বিভিন্ন সেকশন হয়তো, সেজিটাল প্লেন, অ্যাক্সিয়াল প্লেন, কোরোনাল প্লেন করলে আমরা এটা বুঝতে পারি যে রুট কম্প্রেশন আছে কিনা, মানে তার এক্সাক্ট লোকেশন, তার কোন নার্ভটা ইনভলভ হয়েছে, L4 রুটটা ইনভলভমেন্ট হয়েছে সেটা আপনারা ধারণা পান এবং তখন আপনার চিকিৎসা প্রোটোকলটা আপনারা সঠিকভাবে নির্ধারণ করি। এই রোগের চিকিৎসা, আমি প্রথমে যেটা বলছিলাম যে আসলে অনেকের ধারণা আছে যে পিএলআইডি হলে অপারেশন, এবং অনেকেই অপারেশনে ভয় পান, করতে চান না।
আসলে এক্স্যাক্টলি যে পিএলআইডি রোগের চিকিৎসা পদ্ধতি কি? পিএলআইডি আসলে 90% পিএলআইডি, এর আগেও আমি বহুতবার পেপারও লিখেছি, বলেওছি বিভিন্ন মিডিয়াতে, 90% পিএলআইডি কিন্তু কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়, কিন্তু মানুষের আগে আমাদের কাছে আসতে হবে, মানে আর্লি স্টেজেই নিউরোসার্জনের কাছে আসতে হবে। হ্যাঁ, তাহলে আর্লি স্টেজে আসলে 90% যদি আমরা কনজারভেটিভ চিকিৎসা দিই, আমরা দিই রেস্ট, বেড রেস্ট। অনেক সময় বেড রেস্টে হার্ট বেডে যদি কন্টিনিউয়াস শুয়ে থাকে কিছুদিন, 2-4-5 দিন, তাহলে ওই জায়গাটা, ওই প্রলাপসটা, অল্প প্রলাপস হলে ন্যাচারাল পজিশনে চলে যায়। আর অ্যানালজেসিক, ব্যথার ওষুধ দিই, মাসেল রিল্যাক্সেন্ট দিই, এবং আমরা ফিজিওথেরাপির কাছে যেতে অ্যাডভাইস করি। এইগুলো করলে 90% রোগী কিন্তু ভালো হয়, এবং আর 10% সার্জারি লাগে, 10% কেসে। তো সেক্ষেত্রে আমরা 90% যদি আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে আপনি যে বলছেন যে কনজারভেটিভ ম্যানেজমেন্টে বিশেষ করে আপনি বলছেন যে রেস্টে থাকাটা খুব জরুরি এবং কিছু মেডিকেশন এবং ফিজিওথেরাপি। আর যে 10% কথা বললেন যে সার্জারি প্রয়োজন হয়, এই 10% কারা? আচ্ছা, এটার একটা ক্রাইটেরিয়া সার্জিক্যাল কেসের, যে কোনটা আমরা অপারেশন করবো, ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে আমাদের টেক্সট বইগুলিতে। যে একটা হলো ইনট্রাক্টেবল পেইন, আমরা প্রথম হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর, আমরা 8 সপ্তাহ দিই বা 2 মাস চিকিৎসা দিয়ে যদি তার ব্যথা না কমে এবং তার ডেইলি নর্মাল কাজ করছে, সে করতে পারে না পেনের জন্য, সেটা একটা ইন্ডিকেশন। আর একটা হলো নিউরোলজিক্যাল ডিফিসিট, মানে ওই যে আমি আগে বললাম যে তার আগে পায়ের শক্তি ছিল, আমাদের মাসেল পাওয়ার হলো নর্মাল পাওয়ার, আমরা গ্রেডিং করছি 5, সায়েন্স, এটা মেডিকেল সায়েন্স করেছে। যদি 5 থেকে আমরা দেখি যে 4 বা 3, 2, 1 বা 0, অবশ্যই আর্লি সার্জারি করতে হবে। আর হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল, আর তার সে কাজ করতে পারে না, তার কাজটা ব্যথার জন্য করতে পারে না, তার ব্যথার জন্য তার কোনোভাবে শুয়ে থাকলেও ঘুম হয় না ব্যথার জন্য। আরেকটি কথা বলছেন যে নার্ভ ইনভলভমেন্ট হলে, মানে দ্যাট ইজ যে আপনার অবসাদ হয়ে যাচ্ছে পা, অথবা সে ভূত প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অপারেশনটা জরুরি। আরেকটি কথা বলেছেন আপনার কর্ডার ইকুইনা হলে তো মাস্ট একটা অপারেশন হওয়ার আগে আমাদের কাছে আসতে হবে, অপারেশন করতে হবে। হওয়া যেদিন হলো সেদিন থেকে 24 ঘন্টার মধ্যেই করতে হবে, দেরি করলে এই রোগী, আমাদের বইয়েও লেখা আছে, উইদিন 24 আওয়ার ইফ উই ডিকম্প্রেস, আমরা রিলিভ করে দিতে পারি নার্ভটাকে, তাহলে রুগী ভালো হবে। কিন্তু এরপরে, আর এটা বইয়ের কথা বললাম আপনাকে, যে পরে ভালো, এই জন্য রুগীদের উচিত কর্ডাইকোনাস সিনড্রোম মানে ব্লাডার বাওয়েল ইনভলভমেন্ট হওয়ার আগেই আমাদের কাছে, যাতে ওই পর্যায়ে না যায়, আগেই আসতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আপনি যে চিকিৎসার কথা বলছেন সার্জারি, যে 10%-এর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়, একটা রোগীর ইভ্যালুয়েশনের দরকার আছে, যে তার একটা অ্যাসেসমেন্ট দরকার আছে, কাদের ক্ষেত্রে আপনি করবেন, কাদের ক্ষেত্রে করবেন না। সেই অ্যাসেসমেন্ট পরে যে আপনারা সার্জারি করে থাকেন, আসলে পৃথিবীতেও সার্জারিতে অনেক এগিয়ে যাচ্ছে, অনেক ধরনের অত্যাধুনিক সার্জারি পদ্ধতিও বেরিয়েছে। আপনারা আসলে কি সার্জারি করে থাকেন এখানে? আমরা নিউরোসার্জন মাইক্রো লাম্বার ডিস্কেক্টমি, লেটেস্ট প্রসিডিউর, এবং এইটাই হলো গোল্ড স্ট্যান্ডার্ড। অনেক প্রসিডিউরের মধ্যে এইটাই গোল্ড স্ট্যান্ডার্ড, এটাতে রুগী ভালো হয়। তাছাড়া আমরা এখন এন্ডোস্কোপিক সার্জারি করছি, কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি সব ক্ষেত্রে করা যায় না, যে আর মাইক্রো লাম্বার ডিস্কেক্টমি যে কোনো রুগীর ক্ষেত্রেই করা যায়, এবং ওইটি গোল্ড স্ট্যান্ডার্ড। এন্ডোস্কোপিক সার্জারি অনেকে আবার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, কিন্তু এগুলো আবার রিকার করে, বা লেজার থেরাপি, এগুলো দিলেও আবার রিকার করে। অনেক সময় অ্যানাটমিক্যাল রুট যদি অ্যানাটমিক্যাল পজিশনে অ্যাবনর্মালি থাকে, সেক্ষেত্রে এটা ব্লাইন্ড প্রসিডিউর, সেক্ষেত্রে রুটও ইনজুরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে গোল্ড স্ট্যান্ডার্ড যে সার্জারির কথা বলছেন, এটা আসলে কি প্রসিডিউর, কিভাবে করেন আপনারা? প্রসিডিওর আমরা মাইক্রোস্কোপে আমরা আগে মার্কিং করি, রুগী হয় স্পাইনাল দিই, স্পাইনাল দিয়ে অবশ করে ওই জায়গাটা রুগী অ্যালার্ট থাকে উপর করে, অথবা অজ্ঞান করে, কোনো কোনো মানুষকে অজ্ঞান করে করতে হয়। সেটা সার্জন এবং অ্যানাস্থেটিস্ট মিলে ঠিক করবেন যে উনি স্পাইনাল দিয়ে করবে না অজ্ঞান করে করবে। তো অজ্ঞান করে করার পরে বা স্পাইনাল দিয়ে করার পরে রুগী উপর হয়ে সব পজিশন মতো আমরা মার্কিং করি, এই জায়গায় আমি অপারেশন করবো, এক্সরে নিই, এরপরে দাগ দিয়ে আমরা মাইক্রোস্কোপের হেল্প নিয়ে করি, যাতে রুটটা ভালো দেখা যায়, নার্ভ রুটটা, এবং ডিস্কটা খুব বেশি ভালো দেখা যায়, যার ফলে ইনজুরি হওয়ার চান্স কম, এবং রুগী পারফেক্টলি ডিকম্প্রেশন হয়, এবং রুগীর অপারেশন খুব ভালো হয়। মানে ডিকম্প্রেস করা, যে যে নার্ভ রুটটাকে চাপ দিয়ে রেখেছে সেই চাপটা আপনাকে রিলিজ করে দিচ্ছেন যাতে করে, এবং আপনি বলছেন যে এটা যত দ্রুত করা যায়, যদি এই চাপটা দীর্ঘদিন থেকে থাকে, তাহলে ওই নার্ভটা ইনভ্যালিড হয়ে যায়, নার্ভটা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনার অবসাদ বা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আগেই করাটাই ভালো। ডক্টর হারাধন একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তার আলী বলছিলাম, বগুড়া শাহজাহানপুর থেকে বলছিলাম। আমার বয়স 48। জি বলুন।
আপনার সমস্যার কথাটি বলুন। আমার সমস্যা হলো গত শনিবারের দিনে হঠাৎ করে আমি ময়ে থেকে পড়ে গেছিলাম। ময়ে থেকে পড়ে বাসের মাথার উপরে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে বায়ে মোড়া পা ধরে আমাকে আঘাত লাগিয়েছে, প্রচুর আঘাত। আঘাতের কারণে আমি মানে উঠতে বসতে পারতেছি না আর কি। আর ওই জায়গাতে খালি মানে ঝিলকাচ্ছে আর কি, আর এবং জোরে কাশও দিতে পারতেছি না আর কি। আমি গতকালকে পুকুরের শহীদ জিয়া রহমান মেডিকেলে যায় আপনি হলো এক্সরে করছি, এখনো রিপোর্টটা পাইনি আর কি। এখন যে আমি কিভাবে আমি আরো শুশু গরম শাক দিক যারা মলম দেয় শাক দিকে নিবে নিবে বাড়িতে আর কি, এটা আর কি। আমি পরামর্শ দিলে আমাকে উপকার হতো স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই প্রফেসর ডাক্তার হারাধন দেবনাথ আপনার উত্তরটি দেবেন যে উনি পড়ে গিয়েছিলেন, 48 বছর বয়স এবং ওনার কিন্তু ব্যথা, উনি এমআরআই করেছেন কিন্তু রিপোর্টটা এখনো পাননি। এই মুহূর্তে তার কি করণীয়? আচ্ছা, আসলে আমরা বললাম যে পিএলআইডির প্রধান চিকিৎসা হলো রেস্ট নেওয়া। উনি হার্ট বেডে শুয়ে থাকবে আপাতত, কিন্তু ট্রমাজনিত আঘাতজনিত কারণে হার্ট বেডে শুয়ে থাকবে। আর আমরা একটা ব্যথার ওষুধ দিই, সেটা কোনো স্পেশালিস্ট যদি উনি হাঁটতে পারে বা কোনো গাড়ি করে এসে একজন নিউরোসার্জনের কাছে আসলে আমাদের বিএসএমতে আসতে পারে। কালকে আমাদের আউটডোর আছে। না, উনি কিন্তু জিয়া রহমান মেডিকেল কলেজে আপনার এমআরআই করেছে, পরীক্ষা করেছে এবং ওখানে নিউরোসার্জারি বিভাগ আছে। জিয়া রহমান মেডিকেল কলেজে আমাদের নিউরোসার্জন আছে, ওখানে ডাক্তার প্রফেসর সুশান্ত সরকার, ওনার কাছে যাক। উনি আর আমি একসাথে আমরা ডিগ্রি করেছি, আমি বঙ্গবন্ধুতে আছি, উনি এখানে আছে। নিউরোসার্জন ওনার ব্যবস্থা রেস্ট নিতে হবে, ব্যথার ওষুধ দিবে আর মাসেল রিল্যাক্সেন্ট দিবে। আর হলো এমআরআই এবং এক্সরে করে ওনারাও সিদ্ধান্ত নিতে পারবে। ওখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, আমাদের কলিগরা ওখানে, উনি আশা করি ওনাকে দেখালে ওরা ওনাকে টেস্ট ক্লিনিক্যাল এক্সামিন করবে এবং এক্সামিন করার পরে রোগ নির্ণয় করে তার অ্যাকর্ডিং টু তার। দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনার একটা অ্যাসেসমেন্ট দরকার যে আপনি আঘাতজনিত কারণে আপনার কতটুকু ক্ষতি হয়েছে, এমআরআই এটা বলে দিবে এবং তার পরবর্তীতে একজন নিউরোসার্জনের পরামর্শ নিয়ে আপনি তার চিকিৎসা পদ্ধতি ঠিক করে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আমরা বলছিলাম সার্জারির কথা, যে আপনি বলছিলেন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা আছে, যে আপনারা পজিশন করে অ্যানেস্থেসিয়া দিয়ে আপনারা সার্জারি করে থাকেন। এই সব সার্জারি করার পরে অনেক আমারই ধারণা আছে যে আসলে সার্জারি করার পর তা প্যারালাইসিস হওয়ার ঝুঁকি থাকে কিনা। আসলে নিউরোসার্জন, সিনিয়র নিউরোসার্জন উইথ মাইক্রোস্কোপ, প্যারালাইসিস হওয়ার চান্স জিরো। আসলে আমাদের হাতে আমার জানা মতে আমার হাতে এই পর্যন্ত হয়নি। আমি তো অনেক করেছি, প্রায় 10,000 করেছি এই পর্যন্ত। 2001 থেকে 2002 থেকে আজকে এই পর্যন্ত প্রায় 8-10,000 তো হবেই। সবাই এরকম করছে, এটা তো কমন রোগ না। এটা আসলে ধারণাটা হয় কেন যে ওইখানে তো নার্ভ থাকে, আপনার ব্রেন থেকে যে নার্ভটা নামে সেই নার্ভের উপর অপারেশন হচ্ছে, তার যন্ত্রপাতি চালানো হচ্ছে, এই জন্য আমাদের লেমেনদের একটা ধারণাই থাকে যে একটা আপনার যে ডাক্তার হারাধন। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা এই প্রসঙ্গে পরে আসছি। জি দর্শক, আপনি বলুন আপনার সমস্যার কথা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার সমস্যার কথাটি বলুন। জি, আমি আমার বাবার একটা প্রবলেম নিয়ে ফোন দিয়েছিলাম। জি। সেটা ওনার বয়স 60। জি। উনি কিছুদিন যাবৎ জাস্ট 2-2.5 মাস যাবৎ পায়ের হাঁটুর উপরে যে অংশটা আছে ওই ভেইন গুলাতে, যেটাকে বলা হয় ওগুলাতে ওনার টান লাগে। হ্যাঁ, হেমিস্ট্রেং যেগুলা বলা হয়, হেমিস্ট্রেং এর মধ্যে ওনার টান লাগে প্রচুর, 2 পায়ের মধ্যে টান লাগে, যার কারণে সে হাঁটতে পারে না। হাঁটতে গেলেই টান লাগে ওনার, যখনই হাঁটতে যায় তখনই ওনার টান লাগে। হ্যাঁ, আস্তে আস্তে অনেক খারাপের দিকে যাচ্ছে। আমি এর আগে অনেক টেস্টও করাইছি বা বিভিন্ন করাইছি, তো মাসেল রিল্যাক্সেন্ট বা অন্যান্য ওষুধও দেওয়া হয়েছে, মানে কোনো কাজ হচ্ছে না আর কি। পাশাপাশি লাস্ট ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী আমি ফিজিওথেরাপি শুরু করেছি, 5-6 দিন হয়েছে, কিন্তু তারপরও ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে না। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। প্রবলেম হচ্ছে যে মাসেলের মধ্যে টান লাগে, সেক্ষেত্রে এখন আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি যে ওনার মাসেলের টান লাগে নির উপরে। যদিও আমরা আজকে কথা বলছিলাম পিএলআইডি নিয়ে, কোমর ব্যথা নিয়ে, তবুও ডক্টর হারাধন দেবনাথ আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আসলে ওনার কোমর ব্যথা আছে কিনা এটা উনি ক্লিয়ার করেনি। না, ওনার যেটা হাঁটুর উপরে প্যাটেলার যেখানে মাসল, হ্যামস্ট্রিং মাসল, সম্ভবত এটা মানে হাঁটুর যে মাসলগুলো, হ্যামস্ট্রিং মাসলে কোনো কারণে পুল হয়েছে অথবা কোনো আঘাত লেগেছে। তা আমার মনে হয় যে হ্যামস্ট্রিং মাসেলের পেইনটা এটা অর্থোপেডিক সার্জনটা ভালো বুঝবে। আমার মনে হয় আপনি একজন অর্থোপেডিক সার্জনকে দেখান।
জি, আমার মনে হয় সেটাই ভালো হবে। অর্থোপেডিক সার্জন দেখার পর অ্যাসেসমেন্ট করার পর ট্রিটমেন্ট প্রোটোকলটা ঠিক করবেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমি বলছিলাম যে কোনো কমপ্লিকেশন হয় কিনা। আপনি বলছেন যে 0% কমপ্লিকেশন, যে কোনো প্যারালাইসিস সম্ভাবনা নেই যদি এই নিউরো সার্জনরা সঠিকভাবে এটা করে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আসলে অপারেশন পরবর্তীতে তাদের কোনো ফলো আপের প্রয়োজন আছে কিনা, কারণ কিছু জটিলতা অ্যারাইজ করতে পারে। অপারেশনের পরে জটিলতা হতেই পারে। নার্ভ রুট ইনজুরি হয় না আমাদের হাতে, কারণ আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এই জন্য হয় না। আমরা অনেক করেছি, অনেক জটিল জটিল কেস করেছি, ইউজুয়ালি হয় না বা হয়ও নাই। কিন্তু যেটা হয় অনেক সময় ইনফেকশন হতে পারে, এই ডিসকাইটিস বলে, সেটার জন্য রেস্ট নিয়ে অ্যান্টিবায়োটিক দিলে এটা ভালো হয়। এবং আমাদের হয়েছে কমপ্লিকেশন হলো ইনফেকশন হয়েছে, সেটা হলো কমপ্লিকেশন। সেটার জন্য রোগীর কিছুদিন পেইন থাকে, কিন্তু রেস্ট নিয়ে আর প্রপার অ্যান্টিবায়োটিক দিলে, পরবর্তীতে ফিজিওথেরাপি দিয়ে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। আমাদের কাছে যেগুলো ইনফেকশন হয়েছে তারাও ভালো আছে এখন। তারা নিশ্চয়ই আজকে যদি আমার এই প্রোগ্রাম শুনে থাকে, নিশ্চয়ই তারা আমার সাথে ডক্টর হারাধন আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু সংক্ষিপ্ত শুনি। হ্যালো দর্শক, বলুন। আমরা প্রায় শেষ পর্যায়ে, একটু সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, হচ্ছে আমি একটু আগে যে আমার বাবার প্রবলেমটা নিয়ে কথা বললাম, আমি তো কথা শেষ করতে পারি না, এই জন্য আবার ফোন করেছি আর কি স্যার। আপনাকে যেটা বলেছেন যে আপনি একজন অর্থোপেডিক সার্জন দেখাবেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কেন আপনার হ্যামস্ট্রিং মাসেলে টান লাগছে সেটা নির্ণয় করবেন এবং যথার্থ চিকিৎসা দেবেন, এবং সাথে সাথে হয়তো ফিজিওথেরাপি উনি অ্যাডভাইস করবেন। ইনশাআল্লাহ আপনি আরোগ্য লাভ করবেন, আপনার বাবা আরোগ্য লাভ করবেন। অর্থোপেডিক সার্জারি স্যার অলরেডি আমি দেখাইছি। জি, আপনি আমার মনে হয় যে ওনার পরামর্শ মোতাবেক ফিজিওথেরাপি একটু সময় লাগবে, কিন্তু নিশ্চয়ই কমে আসবে বলে আমরা আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর হারাধন। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমাদের দর্শকদের জন্য যারা পিএলআইডি রোগে ভুগছেন তাদের জন্য খুব সংক্ষিপ্ত আকারে আপনার কোনো পরামর্শ থাকলে। আসলে পিএলআইডি প্রথম হলো প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হবে এই জন্য যে আমরা যেভাবে বলি সেভাবে জীবনটা মানে চলতে হবে। আমরা হেভি জিনিস হেভি ওয়েট নুয়ে তুলব না, তাই এটা হলো মেইন কারণ। নুয়া আমরা একটু বসে মেরুদণ্ড সোজা করে একটা ওয়েট, ইভেন একটা বাচ্চাকেও যদি তুলতে চাই নুয়ে তোলা যাবে না, বসে মেরুদণ্ড সোজা করে তুলতে হবে। বা একটা ওয়েট তুলতে গেলেও বসে মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে, তারপরে যেন তুলি। এটা হলো একটা। আর 2 নম্বর হলো যে ওভারওয়েট কমাইতে হবে। ওভারওয়েট কমাতে হবে। আর কিছু ব্যাক এক্সারসাইজ আছে, কোমরের ব্যায়াম, এটা ইউটিউবে দেওয়া থাকে বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে বা আমাদের কাছে আসলো আমরা এটা দেখাই দিই। এই কোমরের ব্যায়াম সাধারণ মানুষ করলে কোমরের মাংসপেশি শক্ত থাকবে। তাছাড়া রেগুলার ক্যালসিয়াম কন্টেনিং ফুড, ভিটামিন ডি, যেমন ছোটো মাছ, দুধ। আবার ক্যালসিয়াম ইচ্ছা করলে ডাইনিং টেবিলে রাখা যায়। বাইরের দেশে এটা ফুড হিসেবে ব্যবহার করা, খাওয়ার পরে একটা ট্যাবলেট খেয়ে নিল। ভিটামিন ডি রেগুলার চেক করা যে লেভেলটা কত আছে, যদি কম থাকে তার ভিটামিন ডি রেগুলার খেতে হবে। 40,000 ক্যাপসুল সপ্তাহে একটা খেলে অনেকটাই ভালো থাকবে। এরপরে গ্যাপ দিয়ে আবার দেখে আবার খেতে হবে, ডাক্তারের পরামর্শ। প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনার মেরুদণ্ডের যত্ন নিন, পিএলআইডি রোগ প্রতিরোধ করুন। ভালো থাকুন, শুভকামনা সকলের জন্য।